বাংলাদেশে পালাবদলের পর নির্বাচিত সরকার এসে গিয়েছে, দেশ চালাচ্ছে বিএনপি। কিন্তু তারপরেও বাংলাদেশ থেকে সরছে না সেনারা, অর্থাৎ ব্যারাকে ফিরে যায়নি সেনা। এই নিয়েই একটু একটু করে ডামাডোল তৈরি হচ্ছে বাংলাদেশের রাজনীতির অন্তরে। প্রশ্ন হলো, তাহলে কি দেশকে কোনোভাবে শাসন করতে পারছে না তারেক রহমান? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি সরকার গঠনের পর মঙ্গলবার কোর কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। 21 এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে সভাপতি করে আইন শৃঙ্খলা ও অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়নের জন্য কমিটি পুনর্গঠন করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রায় আড়াই ঘন্টার বৈঠকে পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, বিজেপি মহাপরিচালক সহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে সেনাবাহিনী প্রত্যাহার ছাড়াও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, চাঁদার জুলুম দমন, মাদক বিরোধী অভিযান এবং পুলিশের পোশাক পরিবর্তন সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়। আর এই প্রসঙ্গে এই আলোচনায় মতামত দিয়েছেন সংবাদ মাধ্যমের সঙ্গে জড়িত বাংলাদেশের সৈয়দ চৌধুরী। তিনি জানান, আদৌ বাংলাদেশ থেকে সেনা অবস্থান সরবে কিনা এই নিয়ে সরকারের ভিন্ন মত রয়েছে। তার দাবি, এই মুহূর্তে বাংলাদেশের 5 কোটি ভোটারকে মৃত বলে দাঁড়িয়ে দেওয়া হয়েছে। এইসব ভোটার আসলে আওয়ামী লীগের সমর্থক। প্রশ্ন হলো, সরকার কি খাতায় কলমে ওইসব মৃত ভোটারদের চেপে রাখার চেষ্টা করেছে? কিন্তু যদি ওই ভোটারেরা যদি ক্ষিপ্ত হন, তাহলে কি পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে? আর সে কারণেই কি বাংলাদেশে এখনো ব্যারাকে ফিরে যায়নি সেনারা? ইউনূস সরকারের জমানায় বাংলাদেশে আহত বা মৃত্যু হয়েছে বহু শিশুর। এই নিয়ে আগের সরকারের দাবি ছিল, কখনোই শিশুদের হত্যার পরিকল্পনা ছিল না সরকারের। ইউনূস সরকার চলে গিয়েছে, কিন্তু তারই বর্ধিত সংস্করণ হিসাবে এসেছে বিএনপি সরকার। আসলে বাংলাদেশও হাঁটছে পাকিস্তানের পথে। আর এর মানে দেশে প্রধানমন্ত্রী রয়েছেন, কিন্তু তিনি রয়েছেন পুতুল সরকার হিসাবে, অর্থাৎ আসল কলকাঠি নাড়ছেন সেনাপ্রধান। আর এই একই রীতিতে পাকিস্তান সরকার চলছে। সেখানেও প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ থাকলেও দেশ চালাচ্ছেন সেনাপ্রধান আসিম মুনির। বাংলাদেশও আসলে সেনার ঘেরাটোপে চলছে। প্রধানমন্ত্রীর হাতে কোনো ক্ষমতাই নেই। সম্প্রতি বাংলাদেশের অন্তরে একাধিক সমস্যা, হামে, শিশু মৃত্যু, জ্বালানি সহ একাধিক সমস্যায় জ্বলছে পদ্মা পার। দেশের যখন এই অবস্থা, তখন বাংলাদেশ আমেরিকার থেকে বোয়িং বিমান কিনছে। উল্টো দিকে এখন জামায়াত নিজেদের শক্তিশালী দল হিসাবেও ভাবছে। বাংলাদেশের ভোটে 70-এর ওপর আসন পেয়েছিল জামায়াত। ফলে জামায়াত নিজেকে এখন বিএনপির সমকক্ষ বলে দাবি করছে। বিজেপির বঙ্গ জয়ের পরে এবার সীমান্তের ওপার থেকে বাংলাদেশের ওপর চাপ আসবে। পুশব্যাক বা পুশিন ইস্যু এবার মাথাচাড়া দিতে পারে বলেও মনে করছেন ওই সাংবাদিক। তাহলে কি কোনোভাবে দেশের নাগরিকরাও চাইছেন যে অবস্থান জারি থাকুক সেনাবাহিনীর? তারা কি আতঙ্কে রয়েছেন যে সেনা ব্যারাকে ফিরে গেলেই ফের বাংলাদেশের নৈরাজ্য সামনে আসবে? বাংলাদেশের মন থেকে কখনোই মুছবে না শাপলা চত্বরে গণহত্যার কাণ্ড। এই হত্যাকাণ্ডে নিহতদের পরিসংখ্যান নিয়ে নানা মুনির নানা মত। এই নিয়ে বিএনপিকে তুলোধনা করেন আওয়ামী লীগপন্থী রাজনীতিবিদরা। তাদের একাংশ বলেন, শাপলা গণহত্যায় নাকি নিহতদের সংখ্যা 2 থেকে 3,000, অথচ আদালতের ট্রাইব্যুনালে বলা হয় শাপলা কাণ্ডে নিহতদের সংখ্যা মাত্র 58। কিন্তু কি হয়েছিল সেদিন? 5ই মে 2013 সালের বাংলাদেশের মতিঝিল চত্বরে এক সমাবেশে জড়ো হন প্রচুর মানুষ। সে সময় বাংলাদেশের মসনদে ছিল শেখ হাসিনার আওয়ামী লীগ। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরো বাংলাদেশের খবর পেতে। শাপলা চত্বরের ওই জমায়েতকে ছত্রভঙ্গ করতে গভীর রাতে আলো বন্ধ করে শুরু হয় আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান। গুলির শব্দ, আতঙ্ক, বিশৃঙ্খলায় এদিক ওদিকে ছিটকে যান জমায়েতকারীরা। এই ঘটনায় কেউ নিহত হয়নি বলে দাবি করে তৎকালীন সরকার, কিন্তু পাল্টা অভিযোগ ওঠে সরকার ধামাচাপা দিতে চেয়েছিল নিহতদের পরিসংখ্যান সামনে আনতে। গোটা ঘটনার মোড় ঘোরাবার জন্য তৎকালীন আওয়ামী লীগ সরকার দেশের 2টি গণমাধ্যম দিগন্ত টিভি এবং ইসলামিক টিভির সম্প্রচার বন্ধ করে দেয় বলেও অভিযোগ ওঠে। নিহতদের সঠিক পরিসংখ্যান মেলেনি ঠিকই, কিন্তু মানবাধিকার সংগঠন অধিকার 61 জন নিহত হওয়ার তথ্য প্রকাশ করেছিল। পরে ফরেনসিকের রিপোর্টও ভুয়ো তা উঠে আসে। এতদিন পরে ফের শাপলা কাণ্ডে কি নতুন করে কোনো জট খুলছে? ওই ঘটনায় সাংবাদিকদের মারধরের এমন কিছু ভিডিও সামনে আনা হচ্ছে যা মানবতা বিরোধী। শাপলা কাণ্ডের সময় যেসব সাংবাদিকেরা খবর করতে যান, অভিযোগ তাদের
মারধর করা হয়েছিল। তবে ইউনূস সরকারের আমলে শারীরিক অত্যাচারের শিকার হয়েছিলেন অসংখ্য সাংবাদিক। সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রী জাহিরউদ্দিন স্বপন বলেন, বিনা অপরাধে কোনো সাংবাদিক কারাগারে থাকবে না। নীতিগতভাবে সব সাংবাদিককে আইনের আওতায় পেশাগত নিরাপত্তা নিশ্চয়তা দেবে সরকার। মন্ত্রী বলেন, দেশের স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম কাঠামো তৈরির লক্ষ্যে একটি শক্তিশালী গণমাধ্যম কমিশন গঠনের প্রক্রিয়া শুরু করবে সরকার। একটি পূর্ণাঙ্গ কমিশন গঠনের আগে গণমাধ্যম বিশেষজ্ঞ এবং অংশীজনদের সমন্বয়ে একটি পরামর্শ কমিটি গঠন করা হবে। তিনি বলেন, গণমাধ্যম একটি বিশাল এবং জটিল ইকোসিস্টেম, তাই সরকার একা কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায় না। আমরা একজন সর্বজন গ্রাহ্য গণমাধ্যম বিশেষজ্ঞকে সামনে রেখে সব পক্ষের প্রতিনিধি নিয়ে একটি পরামর্শ কমিটি গঠন করব। এই কমিটির সুচিন্তিত মতামতের ভিত্তিতে একটি স্থায়ী গণমাধ্যম কমিশন গঠন করা হবে, যার মাধ্যমে গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা ও সুরক্ষা নিশ্চিত হবে বলে আমরা বিশ্বাস করি। তবে মন্ত্রী যাই বলুন, অন্য পরিসংখ্যান দিচ্ছে আরেকটি তথ্য। অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন মামলায় গ্রেফতার হওয়া 5 সাংবাদিক এখনো জেলবন্দী। দীর্ঘ সময় পরেও এসব মামলা তদন্ত শেষ না হওয়া এবং নিম্ন আদালতে জামিন না মেলায় অভিযুক্তদের আইনি ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মানবাধিকার কর্মী এবং আইনি বিশেষজ্ঞরা। বর্তমানে বিচার প্রক্রিয়ার অংশ হিসেবে উচ্চ আদালতের একাধিক বেঞ্চে তাদের জামিন আবেদনের শুনানি চলমান থাকলেও এখনো পর্যন্ত তা নিষ্পত্তি হয়নি। সব মিলিয়ে বিএনপি সরকারের জামানায় কি দেশের গণমাধ্যম কি স্বস্তিতে রয়েছে, প্রশ্নটা উঠছে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। বাংলাদেশের রাজনীতিতে ফের ডামাডোল। পদ্মাপাড়ে সিটি কর্পোরেশন ঘিরে যুযুধান জামাত ইসলাম ও এনসিপি। সূত্রে খবর, স্থানীয় ভোটে এনসিপির সঙ্গে জোট বাঁধে নারাজ জামাত। 5টি সিট কর্পোরেশনে জামাতে তাদের স্বাধীনভাবে প্রার্থী দিতে চায় জামাত ইসলাম। তাদের নেতা সেলিম উদ্দিনের কথায় স্থানীয় ভোটে কোনোভাবেই জোট গড়ার কথা ভাবছে না জামাত ইসলাম। এর কিছু কারণ রয়েছে বলেও মানছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। ত্রয়োদশ ভোটের সময় এনসিপিকে বেশ কিছু আসন ছেড়েছিল জামাত ইসলাম, কিন্তু তার প্রতিদান হিসেবে মহিলা সংরক্ষিত আসনে এনসিপি নুসরাত। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। তাবসুমকে দাঁড় করিয়েছিল, যিনি জামাতের বিরোধী বলে পরিচিত। প্রশ্ন উঠছে, সেই কারণেই কি জামাতে বা স্থানীয় ভোটে জোটের পথে হাঁটছে না? এছাড়াও সংসদে একাধিকবার জামাতকে হেয় করার অভিযোগ উঠেছে এনসিপির বিরুদ্ধে। কিন্তু এনসিপি খুব ভালো করেই জানে যে জামাতের সঙ্গে জোট না করলে তাদের ভবিষ্যৎ অন্ধকার। জামাতকে টেক্কা দিতে গিয়ে এনসিপি কিছু আসনে প্রার্থী ঘোষণা করে দেয়, কিন্তু তারপরেই তাদের ভুল ভাঙে। কিন্তু ততদিনে তো জামাতও ঘোষণা করে দিয়েছে যে স্থানীয় ভোটে তারা একাই লড়বে। রাজনীতিবিদদের মতে জামাতকে এখন তাদের এই অবস্থানে অটুট থাকতে হবে। তার মানে স্থানীয় ভোটে তাদের একাই লড়তে হবে, তাহলেই এনসিপিকে টেক্কা দেওয়া যাবে। একসময় এনসিপির মনোবল নড়লেও তারাই উল্টে জামাতের কাছে জোটের ভিক্ষা করবে বলে মত রাজনীতিবিদদের। প্রশ্ন উঠছে, কেন বিএনপি ক্ষমতায় এসে উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে থাকা আর্থিক লেনদেনের অভিযোগ ধামাচাপা দিয়েছিল, নাকি বিএনপির সঙ্গে এনসিপির গোপন আতাতের ফলেই ওই নেতা পুলিশ প্রশাসন থেকে মুক্তি পেয়ে গেলেন? সূত্রের খবর, এনসিপির কারণে এনসিপির ভোট ব্যাংকের একাংশ টেনে নিয়েছে অন্যান্য রাজনৈতিক দলগুলি। এছাড়াও স্থানীয় সরকারের আসন্ন নির্বাচনগুলো জোটবদ্ধভাবেই করতে চায় এনসিপি। দলটির নীতি নির্ধারকদের মূল্যায়ন হলো স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সংগঠন বিস্তারে কার্যকর সুযোগ রয়েছে। সারা দেশে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পুরসভা, সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ে নিজেদের উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থীকে জিতিয়ে আনতে পারলে দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জামাতের সঙ্গে জোটবদ্ধ হওয়ার সময় এনসিপির একটি অংশ আপত্তি তুলেছিল, তবে বড় অংশের সমর্থন ছিল জোটের পক্ষে। এরপর দলটির অন্তত 17 জন কেন্দ্রীয় নেতা পদত্যাগ করেন, আর কয়েকজন রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে যান। জামাতের সঙ্গে জোট থাকলেও এনসিপির মৌলিক নীতি যে ভিন্ন সে বিষয়ে ব্যাখ্যা করতে গিয়ে এনসিপির নেতারা গত 9 এপ্রিল সংসদে একটি বিষয় তাদের অবস্থান তুলে ধরেছিলেন। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে তৎকালীন মুসলিম লীগ, জামাত ইসলামী ও নেজামে ইসলাম পার্টির নাম বহাল রেখে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশকে আইনি রূপ দিতে গত 9 এপ্রিল সংসদে বিল উত্থাপন করা হয়। সেই বিলের বিষয়ে জামাত আপত্তি জানালেও এনসিপি জানায় এই বিলের বিষয়ে তাদের কোনো আপত্তি নেই। এছাড়া জামাতের সঙ্গে জোট করাকে কেন্দ্র করে যেসব নেতা কর্মী এনসিপি থেকে পদত্যাগ করেছিলেন তাদেরও দলে ফেরানোর চেষ্টা আছে এনসিপি। তাই সব মিলিয়ে বাংলাদেশের আসন্ন স্থানীয় ভোটে কি জামাতকে জোট লড়াই লড়তে হবে? উত্তর দেবে সময়। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে।
বাংলাদেশের মাইলস্টোনে বিমান দুর্ঘটনার কথা সবার মনে আছে। ইউনূস সরকারের আমলে ওই ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা মৃত্যু হয়েছিল 36 জনের। মৃতদের মধ্যে 28 জনই ছিল পড়ুয়া। ঠিক কি হয়েছিল সেদিনের মর্মান্তিক বিমান দুর্ঘটনায়? গত বছর 21শে জুলাই উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। ওই বিমান দুর্ঘটনায় 36 জন নিহত হয়েছিলেন। এর মধ্যে 28 জনই ছিলেন পড়ুয়া। প্রাণে বাঁচেননি বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলামও। এরপর বছর ঘুরে গিয়েছে, পদ্মার বুকে অনেক জল গড়িয়েছে। এই দুর্ঘটনাতেই এবার নতুন মোড়। দুর্ঘটনার পরে দুর্ঘটনার তদন্তে নেমে গত 5ই নভেম্বর তখনকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে বলা হয়, ট্রেনি পাইলটের উড়ান সংক্রান্ত ত্রুটির কারণে বিমান বিধ্বস্ত ও হতাহতের ঘটনা ঘটেছিল। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শিক্ষক শিক্ষার্থী নিহতের ঘটনায় সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সহ 16 জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। মৃত আহতদের সংখ্যা ছিল অনেক। এই বিষয়ে আদালতে মামলা করা হলেও সেই মামলা ফেরানো হয় আদালতে। আদালতের আবেদন 7ই মে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে মামলাটির আবেদন করা হয়। ওই মামলায় অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর রেজওয়ানা হাসান এবং সাবেক প্রেস সচিব শফিকুল আলম সহ সংশ্লিষ্ট 16 জনকে আসামি করা হয়েছে। আবেদনে যাদের আসামি করা হয়েছে তারা হলেন বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, এয়ার কমান্ডিং কর্মকর্তা মোর্শেদ মোহাম্মদ খায়ের উল আফসার, অফিসার কমান্ডিং ক্যাপ্টেন রিফাত আক্তার জিকু, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির উপদেষ্টা নূর নবী, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ জিয়াউল আলম, প্রিন্সিপাল মোহাম্মদ মাসুদ আলম, স্কুল শাখা প্রিন্সিপাল রিফাত নবী, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ফিল্ড সুপারভাইজার, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সিদ্দিক জুবায়ের, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, অন্তর্বর্তী সরকারের সাবেক পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর রিজওয়ানা হাসান ও অন্তর্বর্তী সরকারের সাবেক প্রেস সচিব শফিকুল আলম। অভিযোগ উঠেছিল মাইলস্টোনে বিমান দুর্ঘটনা তদন্ত নেপথ্যের তথ্য ধামাচাপা দিতে চেয়েছিলেন ইউনূসের সরকার। শুধু তাই নয়, এই মর্মান্তিক বিমান দুর্ঘটনা তদন্ত কমিটির ঢিলেমি নিয়েও প্রশ্ন ওঠে। সূত্রের খবর, রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা তদন্ত কমিশনের রিপোর্ট গণমাধ্যমে প্রকাশ এবং ভুক্তভোগীদের ওই রিপোর্টের কপি দিতে নিষ্ক্রিয়তা কেন তা জানতে চেয়ে নির্দেশ দিয়েছিল বাংলাদেশের হাইকোর্ট। ওই দুর্ঘটনায় আহতদের এবং নিহতদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে নিষ্ক্রিয়তা কেন রয়েছে তা নিয়েও আদালতে জানতে চাওয়া হয়। ধোঁয়াশা ছিল আরও। বিমান দুর্ঘটনায় মৃতদের সংখ্যা ঠিক কত তাও স্পষ্ট করাতে ঢিলেমির অভিযোগ ওঠে অন্তর্বর্তী প্রশাসনের বিরুদ্ধে। মৃতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেনি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানটিও। কার গাফিলতি ছিল বিমান বিপর্যয়? এসবের উত্তর এখনো অজানাই। দুই দেশ বন্ধু, দুই দেশের অর্থনৈতিক কাঠামো বেশ দুর্বল। তার মধ্যে একটি দেশ পাকিস্তান, যেখানে সরকার প্রায় দেউলিয়া। শোনা যায় পাকিস্তানে একটি রুটির দাম নাকি 20 টাকার মতো। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া পাকিস্তানে। পেট্রোল ডিজেল দুর্মূল্য। শাহবাজ শরীফ দেশটাকে নাকি প্রায় বিক্রি করে দিয়েছেন। আরেক দেশ হলো বাংলাদেশ। রবি ঠাকুরের সোনার বাংলায় এখন দুর্দশার ছবি। দেশে জ্বালানি নেই, মানুষের পেটে ভাত নেই। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। ওদিকে দুই দেশ গোপনে পরামর্শ করছে। সূত্রে খবর, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আসতে পারেন ঢাকায়। কি নিয়ে আলোচনা হবে দুই দেশের মধ্যে? সূত্রে খবর, পাকিস্তানের স্বরাষ্ট্র এবং মাদক নিয়ন্ত্রণ বিষয়ক মন্ত্রী মহসিন রেজা নকভি দুদিনের রাষ্ট্রীয় সফরে আজ শুক্রবার ঢাকা আসছেন। বর্তমান সরকারের মেয়াদে পাকিস্তানের কোন মন্ত্রীর এটি প্রথম ঢাকা সফর। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধির প্রেক্ষাপটে এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও নীতি নির্ধারকেরা। ঢাকা সফরে মন্ত্রীর সঙ্গে তার স্ত্রীও থাকছেন এবং তাদের স্বাগত জানাতে ইতিমধ্যেই পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গে মহসিন নকভির একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এই বৈঠকের অন্যতম প্রধান আকর্ষণ হলো দুই দেশের মধ্যে মাদক চোরাচালান রোধ এবং সন্ত্রাস দমনে একটি গুরুত্বপূর্ণ সমঝোতার স্মারক স্বাক্ষর। বর্তমান বৈশ্বিক ও আঞ্চলিক প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়া জুড়ে বিস্তৃত আন্তর্দেশীয় মাদক পাচার চক্র এবং সন্ত্রাসী অর্থ বন্ধে এই চুক্তিটি বড় ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও আন্তঃদেশীয় অপরাধ দমন, গোয়েন্দা তথ্য বিনিময় এবং সাইবার নিরাপত্তা নিয়ে দুই দেশের মন্ত্রী বিস্তারিত আলোচনা করবেন। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে আফগানিস্তান ও পাকিস্তান হয়ে দক্ষিণ এশিয়ায় ছড়িয়ে পড়া মাদকের রুটগুলো নিয়ে আন্তর্জাতিক মহলে দীর্ঘদিনের উদ্বেগ রয়েছে। বাংলাদেশ সাম্প্রতিক বছরগুলোতে ইয়ারা ট্যাবলেট, আইস এবং হেরোইনের নতুন রুট ও নেটওয়ার্কের কারণে ব্যাপক চাপের মুখে রয়েছে। আর এই পরিস্থিতিতে দুই দেশের মধ্যে গোয়েন্দা তথ্য আদান প্রদান এবং পাচার রুট শনাক্তকরণে যৌথ নজরদারি ব্যবস্থা গড়ে তোলা জরুরি হয়ে পড়েছে। সম্ভাব্য এই সমঝোতা স্মারকটি সই হলে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে উগ্রবাদী প্রচারণা এবং আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যোগাযোগ শনাক্ত করার কাজ অনেক সহজ হবে বলে মনে করা হচ্ছে। দ্বিপাক্ষিক বৈঠকের পর মহসিন রেজা নকভি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও একটি বৈঠকে মিলিত হবেন। সেখানে দুই দেশে ক্রিকেটের উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হতে পারে। সফরের শেষে আগামীকাল এই সফরের আগে 2024 ও 2025 সালেও দুই দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে বিভিন্ন সময়ে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যা এই খাতের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পথকে আরও প্রশস্ত করছে। পাক স্বরাষ্ট্র মন্ত্রকের ঢাকার সফর কি বার্তা দেবে বাংলাদেশের জনগণকে? বাংলাদেশের অস্থির পরিবেশে কি স্থিতিশীলতার হাওয়া আনতে পারবে এই সফর? উত্তর পাওয়া যাবে আগামী দিনে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে।